হচ্ছে, কিভাবে পূর্ণ হচ্ছে, শেয়ারিং হয়ে কিভাবে হচ্ছে। লাস্ট তো মনে হয় স্যার অক্টেট রুল পড়িয়েছিলেন। হ্যাঁ, অক্টেট রুল পড়েছিলাম, এক্সাম্পল দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে বন্ডিংটা। এই যে কিভাবে বন্ডিং হচ্ছে, কোনটাকে লোন পেয়ার বলে, কোনটাকে বন্ড পেয়ার বলে, ঠিক আছে। ডাবল বন্ড, স্যার একটু ট্রিপল আরেকবার বন্ড। একটু বলে দেন তো স্যার, লোন পেয়ার কোনটা, বন্ড পেয়ার কোনটা, এটা একটু লোন গুলিয়ে পেয়ার গেছে। মানে হচ্ছে এই যে লোন পেয়ার মানে এই যে যেটা আমি এখানে দিয়েছি, লোন পেয়ার মানে হচ্ছে যেটা বন্ডিং এ কোনো পার্টিসিপেট করছে না। এই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন বন্ডিং এ কোনো রকম পার্টিসিপেট করছে না, যেটার জন্য এইটাকে আমরা বলছি লোন পেয়ার। লোন মানে কি, একা, মানে ওরা কোনো পার্টিসিপেট করছে না, তাই এটাকে আমরা লোন পেয়ার বলছি। আর বন্ড পেয়ার কোনটাকে বলছি, বন্ড পেয়ার যারা বন্ডিং এ পার্টিসিপেট করছে, মানে কি এই দুটো অক্সিজেন এই দুটো 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 চারটে ইলেকট্রন দিয়ে দুজনে শেয়ার করছে, তার মানে এরা বন্ডিং এ পার্টিসিপেট করছে। তাই পেয়ার মানে কি, পেয়ার মানে দুটো, পেয়ার মানে দুই। তো এখানে লোন পেয়ার, লোন মানে একা, পেয়ার মানে দুটো ইলেকট্রনকে বোঝায়, দুটো একা একা ইলেকট্রন বসে আছে, তাই এটাকে লোন পেয়ার বলছি। এটা বন্ড পেয়ার বলছি কেন, দুটো দুটো করে ইলেকট্রন, দুটো 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 পেয়ার আছে, তাহলে এটা এইগুলোকে এই দুটো ইলেকট্রনকে একটা বন্ড পেয়ার, এই দুটো ইলেকট্রনকে একটা বন্ড পেয়ার, যেটার জন্য আমরা এখানে ডবল বন্ড পাচ্ছি, মানে দুটো বন্ড পেয়ার আছে, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কটা, দুই 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 দুই, তিনটে বন্ড পেয়ার আছে, যার জন্য ট্রিপল বন্ড তৈরি হচ্ছে। তো তিনটে বন্ড পেয়ার। আর লোন পেয়ার কত আছে, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদি একটা একটা করে মানে একটাই বন্ড পেয়ার থাকে, সিঙ্গেল বন্ড পেয়ার থাকলে সেটাকে বলবো আমরা সিঙ্গেল বন্ড, দুটো বন্ড পেয়ার থাকলে সেটাকে বলবো ডাবল বন্ড, আর তিনটে বন্ড পেয়ার থাকলে সেটাকে বলবো ট্রিপল বন্ড। বুঝতে পেরেছি? ঠিক আছে। নেক্সট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অক্টেট রুলের লিমিটেশন। আমরা অক্টেট রুল মানে কি পড়েছিলাম, অক্টেট রুল মানে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে, অক্টেট রুল কি বলছে যে অক্টেট রুলে সবসময় মানে এলিমেন্টস, সব এলিমেন্টসই কি করতে চাই, তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চাই। বন্ডিং করে কতগুলো ইলেকট্রন হচ্ছে, টোটাল 8টা ইলেকট্রন। যেমন আমরা এখানে দেখলাম, সাপোজ যদি আমরা ফ্লুরিন দেখি, ফ্লুরিনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, কতগুলো থাকে, 7টা। ফ্লুরিন আর একটা ফ্লুরিনের সাথে যখন বন্ড করে তখন কি করে, এই ফ্লুরিনের এই একটা ইলেকট্রন আর এই ফ্লুরিন এর একটা ইলেকট্রন দুজন মিলে শেয়ার করে, দিয়ে শেয়ার করে কি করে, ফ্লুরিনের 6টা ইলেকট্রন আছে আর একটা ইলেকট্রন এখানে দিয়ে দিয়েছে, এই ফ্লুরিনের 6টা ইলেকট্রন বেঁচে রইল আর এখানে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, দিয়ে এইটাকে এরা এই দুটো ইলেকট্রন প্লাস এর 6টা ইলেকট্রন, তাহলে টোটাল কত হলো, 6 প্লাস 2, তাহলে 8টা ইলেকট্রন হয়ে গেল। আর এখানেও এই 6টা ইলেকট্রন প্লাস এখানে বন্ড পেয়ারে দুটো ইলেকট্রন, তাহলে কটা ইলেকট্রন, 8টা হয়ে গেল। তাহলে এটা অক্টেট কমপ্লিট হচ্ছে। কিন্তু সব সময় সব মলিকিউল এই অক্টেট রুল ফলো করে না, এটাকে আমরা বলছি লিমিটেশন অফ অক্টেট রুল। মানে অক্টেট রুল সবসময় ফলো হবে এটা আমরা ধরে নিচ্ছিলাম, জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি অক্টেট রুল ফলো হচ্ছে না। তো কি হতে পারে, দুটো দুটো কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে এক্সপানশন অফ অক্টেট, এক্সপানশন অফ অক্টেট, এক্সপানশন অফ অক্টেট। তাহলে এক্সপানশন অফ অক্টেট মানে অক্টেটের এক্সপানশন হচ্ছে, মানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রনের জায়গায় যদি 8-এর থেকে বেশি ইলেকট্রন থাকে আফটার বন্ডিং, মানে বন্ডিং করার পর আমি যদি দেখি যে কম্পাউন্ড ফর্ম করছে, বন্ডিং করে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে বা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করছে, সেই কোভ্যালেন্ট কম্পাউন্ডে যদি আমরা টোটাল ইলেকট্রন কাউন্ট করি, মানে কতগুলো বন্ড পেয়ার আছে, কতগুলো লোন পেয়ার আছে, সেটা হিসেব করে টোটাল কতগুলো ইলেকট্রন হচ্ছে সেটা যদি কাউন্ট করি, তখন আমরা দেখব যে না 8টা ইলেকট্রন নয়, 8-এর থেকে বেশি ইলেকট্রন থাকছে। যদি 8
দেখবো আমরা 8-এর থেকে বেশি ইলেকট্রন থাকছে। যদি 8-এর থেকে বেশি ইলেকট্রন থাকে সেইটাকে আমরা বলবো এক্সপানশন অফ অক্টেট। যেমন এক্সাম্পল আমরা কি দেখতে পাই, PF5 এইটা হলো একটা এক্সাম্পল যেখানে আমরা এক্সপানশন অফ অক্টেট দেখতে পাবো। ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত এখানে করি, কেউ অ্যাটমিক নাম্বার কত ফসফরাসের? 15। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p3। এটাই হচ্ছে, ঠিক আছে। তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 5টা। তাহলে ফসফরাসের 5টা ইলেকট্রন আছে, তাই তো? 5টা ইলেকট্রন। এবারে 5টা ইলেকট্রন কি দেখা যায়? 5টা ফ্লুরিন, 5টা ফ্লুরিন, 5টা ফ্লুরিনের সাথে বন্ড করছে। ফ্লুরিনের এখানে একটা ইলেকট্রন, 2 4 6 7টা হয়ে গেল। ফ্লুরিনের এখানে একটা ইলেকট্রন, 2 4 6টা হয়ে গেল। ফ্লুরিনের এখানে একটা ইলেকট্রন, 2 4 6 হয়ে গেল। ফ্লুরিনের এখানে একটা ইলেকট্রন, 2 4 6টা হয়ে গেল। ফ্লুরিনের এখানে একটা ইলেকট্রন, 2 4 6। তাহলে কি দেখা যায়? ফ্লুরিন আর ফসফরাসের মধ্যে আমরা কি দেখছি? কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, দেখে যাচ্ছে লেখা, তাই তো? এটা তাহলে আমি এখানে ফ্লুরিনের কতগুলো ইলেকট্রন হচ্ছে গুনি। ফ্লুরিনের 6টা ইলেকট্রন আছে, ঠিক আছে। ফ্লুরিনের 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন প্লাস এই বন্ড পেয়ার, তাহলে ফ্লুরিনের 8টা ইলেকট্রন হয়ে গেল। ফ্লুরিনের 6টা প্লাস, তাহলে এই ফ্লুরিনটাও 8টা হয়ে গেল, এই ফ্লুরিনটাও 8টা হয়ে গেল, এই ফ্লুরিনটাও 8টা হয়ে গেল, ঠিক আছে। ফসফরাসে দেখি কত হচ্ছে, 2 4 6 8 10। তাহলে ফসফরাসের কতগুলো ইলেকট্রন হয়ে গেল? ফসফরাসের 8টা নয়, হয়ে গেল 10টা ইলেকট্রন। তাহলে যেখানে ফসফরাসের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকার কথা, বন্ডিং হওয়ার পর টোটাল 8টা ইলেকট্রন থাকার কথা, 8টার জায়গায় আছে কটা? 10টা। তাহলে এটা এখানে 10টা ইলেকট্রন হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে। সিমিলারলি আমি সবগুলো ড্রয়িং করে দেখাচ্ছি না। আর একটা হচ্ছে SF6। SF6 কিরকম দেখতে? আমি আর ডট 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 দিয়ে সবকটা ইলেকট্রন দেখাচ্ছি না, শুধু বন্ড পেয়ার গুলো দেখাবো। এখানে তাহলে টোটাল ফ্লোরিন সবসময় 8টাই থাকবে, কারণ এ একটাই বন্ড বন্ড করছে। ফ্লোরিন একটা কোভ্যালেন্ট বন্ড করলে তার 8টা কমপ্লিট হয়ে যায়, সেটা আমি এখানেই দেখেছি। এই যে এখানে আমি দেখছি একটা যদি বন্ড করে, এটাকেই আমরা কিভাবে লিখি? ফ্লোরিন বন্ড ফ্লোরিন, সিঙ্গেল বন্ড। একটা সিঙ্গেল বন্ড করলে ফ্লোরিনের অক্টেট কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এক্ষেত্রে তাহলে ফ্লোরিন নিয়ে আমার চিন্তা নেই, চিন্তা করবো কাকে? সালফারকে নিয়ে। সালফারের শেষ কক্ষপথে সালফারের অ্যাটমিক নাম্বার কত? 16। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে টোটাল কটা? 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন আছে। প্রত্যেকটা ইলেকট্রন একটা করে
ফ্লোরিনের ইলেকট্রনের সাথে শেয়ার করে একটা করে সিঙ্গেল বন্ড তৈরি করেছে। তাহলে টোটাল এখানে কতগুলো বন্ড পেয়ার আছে? টোটাল 6টা বন্ড পেয়ার। আর একটা বন্ড পেয়ারে দুটো ইলেকট্রন থাকে, মানে টোটাল কতগুলো ইলেকট্রন আছে? সালফারের এখানে টোটাল ইলেকট্রন আছে 12টা ইলেকট্রন, 12 ইলেকট্রন সিস্টেম। আরো একটা एग्जांपल হচ্ছে H2SO4। H2SO4 H2SO4 এখানেও আমি সালফারে কতগুলো ইলেকট্রন আছে সেটা দেখব। সালফার এখানে কি রকম দেখতে? ডবল বন্ড O, সালফার ডবল বন্ড O, OH, OH। এখানে আবার সালফারের আমি কি দেখব? টোটাল কতগুলো বন্ড পেয়ার আছে। তাহলে এখানে 1 2 আর এখানে ডবল বন্ড 4 4 2 6, মানে আবার 6টা বন্ড পেয়ার হচ্ছে। সালফারের চারিদিকে কতগুলো বন্ড পেয়ার আছে? 6টা বন্ড পেয়ার। 6টা বন্ড পেয়ার মানে 12টা ইলেকট্রন। এটাও 12 ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে? আরো একটা एग्जांपल, আর একটা एग्जांपल হচ্ছে IF7 আয়োডিন। আয়োডিন কোন গ্রুপ? হ্যালোজেন গ্রুপ। ক্লোরিন, 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 ব্রোমিন, আয়োডিন, গ্রুপ 17, গ্রুপ 17, তাই তো? তাহলে আয়োডিন, ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টা থাকে, ক্লোরিনেরও 7টা থাকে, ব্রোমিনেরও 7টা থাকে, আয়োডিনেরও 7টাই থাকবে। ঠিক আছে? শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে কি না একটু? শোনা যাচ্ছে কি? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে। তাহলে এখানে গ্রুপ 17, গ্রুপ 17 মানে আয়োডিনেরও শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে? আয়োডিনের শেষ কক্ষপথে থাকবে 7টা ইলেকট্রন। তাহলে আয়োডিনের সঙ্গে চারিদিকে 7টা ইলেকট্রন আছে। এইভাবে আয়োডিন কি করে? 7টা ফ্লোরিনের সাথে সিঙ্গেল বন্ড করতে পারে। তাহলে এখানে ফ্লোরিন একটা করে সিঙ্গেল বন্ড করেছে, মানে ফ্লোরিনের তো অক্টেট কমপ্লিট হয়ে গেছে। ফ্লোরিন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আয়োডিন কতগুলো করছে? কতগুলো বন্ড পেয়ার আছে? 3 2 5 6 7, 7টা বন্ড পেয়ার মানে কতগুলো ইলেকট্রন? 14 ইলেকট্রন। এটা 14 ইলেকট্রন সিস্টেম। তাহলে এখানে কি দেখছি? এক্সপানশন অফ অক্টেট, মানে অক্টেট 8 এর থেকে বেশি ইলেকট্রন থাকছে এবং এই প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে স্টেবল। মানে এরকম নয় আমি জোর করে বানিয়ে দিয়েছি বা দেখাচ্ছি, এরা সবাই স্টেবল। অক্টেট ফলো করছে না, তবু এরা হচ্ছে স্টেবল। তো এইটা হচ্ছে একটা লিমিটেশন অক্টেট রুলে। ঠিক আছে? নেক্সট, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট। ইনকমপ্লিট অক্টেট, ঠিক আছে? ইনকমপ্লিট অক্টেট মানে হচ্ছে যে অক্টেটের জন্য আমাদের কতগুলো ইলেকট্রন দরকার? শেষে 8টা ইলেকট্রন। যদি 8টা ইলেকট্রনের থেকে ইলেকট্রন সংখ্যাটা যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ইনকমপ্লিট অক্টেট। এক্সাম্পল LiCl, এগুলো সব কিন্তু স্টেবল। হ্যাঁ, সবই স্টেবল, এটাও স্টেবল। LiCl লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3, 1s2
2s1, তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। তাহলে Li এই একটা ইলেকট্রন একটা ক্লোরিনের সাথে বন্ড করে, ক্লোরিনে কটা থাকে? 7টা ইলেকট্রন, মানে 7টা ইলেকট্রন মানে কি? 3টে লোন পেয়ার, একটা দুটো তিনটে লোন পেয়ার, একটা বন্ড পেয়ার। তাহলে টোটাল এর 8 কমপ্লিট হয়ে যাচ্ছে। এর কটা হচ্ছে? 1 আর 2। তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন হচ্ছে? 2। তাহলে এ তো 8টা ইলেকট্রন হচ্ছে না, 8-এর থেকে কম হয়ে গেল, কিন্তু এ স্টেবল। তার জন্য এটাকে আমরা বলছি ইনকমপ্লিট অক্টেট, মানে অক্টেট কমপ্লিট হচ্ছে না তবুও এ স্টেবল। ঠিক আছে, আর এক্সাম্পল BeH2, ঠিক আছে, BeH2 বেরিলিয়াম হাইড্রেট। বেরিলিয়াম অ্যাটমিক নাম্বার কত? 4। বেরিলিয়াম অ্যাটমিক নাম্বার 4, 1s2 2s2। তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তো বেরিলিয়াম কি করে? এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা হাইড্রোজেনের সাথে বন্ড করে, এই একটা হাইড্রোজেনের সাথে বন্ড করে। তাহলে বেরিলিয়ামের টোটাল কটা ইলেকট্রন হয়ে গেল? টোটাল ইলেকট্রন হয়ে গেল এর শেষ কক্ষপথে 4টা। এক্ষেত্রে লিথিয়ামে যেমন দুটো, বেরিলিয়ামের এখানে কটা শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন, যেটা অবশ্যই লেস দেন 8। তাই এটাকে আমরা বলছি ইনকমপ্লিট অক্টেট, কিন্তু এও স্টেবল। আবার BCl3, ঠিক আছে, বোরন কত? 5, 1s2 2s2 2p1। শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 3টে ইলেকট্রন। শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন মানে এ কি করবে? এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে দিই। এই একটা Cl এর সাথে যাবে, এই একটা Cl এর সাথে বন্ড করবে, এই একটা Cl এর সাথে বন্ড করবে। তাহলে টোটাল কতগুলো বন্ড পেয়ার হলো বোরনের? 3টে বন্ড পেয়ার, মানে কতগুলো ইলেকট্রন? 6টা ইলেকট্রন, 6 ইলেকট্রন। সিমিলারলি BF3, BF3ও কি হবে? ক্লোরিনের জায়গায় যদি আমি ফ্লোরিন বসিয়ে দিই তাহলে সেম হবে, ওরও কথা হবে 6টা ইলেকট্রন। তাহলে এগুলো হচ্ছে ইনকমপ্লিট এক্সাম্পল। তাছাড়া আরো আছে। নেক্সট হচ্ছে অড ইলেকট্রন। অড ইলেকট্রন মানে আমরা এতক্ষণ দেখছিলাম কি, হয় ইলেকট্রনগুলো আগেরগুলো যদি আমরা লক্ষ্য করি, হয় ইলেকট্রন থাকছে বন্ড পেয়ারে, বন্ডিং পেয়ার অবস্থায় থাকছে, অথবা থাকছে লোন পেয়ার অবস্থায়। মানে জেনারেলি পেয়ার্ড অবস্থায় থাকছে ইলেকট্রন হয় থাকছে বন্ড পেয়ার, বন্ডিং পেয়ারে, ঠিক আছে, দুটো ইলেকট্রন বন্ড অবস্থায় থাকছে, বা দুটো ইলেকট্রন লোন পেয়ার অবস্থায় থাকছে, কখনো সিঙ্গেল বা অড ইলেকট্রন থাকছে না। ঠিক আছে, কিন্তু অড ইলেকট্রনও থাকে, এরকম সিচুয়েশন আছে, এবং সেখানে অক্টেট রুল ফলো হচ্ছে না, সেটাই আমরা দেখি। অড ইলেকট্রন সিস্টেম যেমন হচ্ছে NO2, নাইট্রোজেন কত? 7, 1s2 2s2 2p3 দিচ্ছেন, 2p3। শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 5টা। অক্সিজেন কত?
8 1s2 2s2 2p4 শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন। অক্সিজেনের দরকার 2টো ইলেকট্রন, নাইট্রোজেনের দরকার 3টে ইলেকট্রন অক্টেট কমপ্লিটের জন্য। ঠিক আছে, তো NO2 কিভাবে থাকে? নাইট্রোজেন ডবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড অক্সিজেন, সম্ভব নয়। অক্সিজেনে কতগুলো ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন। তাহলে দুটো বন্ড করেছে, 2টো ইলেকট্রন থাকবে, তাই তো? অক্সিজেনে কতগুলো? 6টা ইলেকট্রন, একটা বন্ড করেছে, 4, একটা বন্ড করেছে, তার আর একটা ইলেকট্রন কোথায় গেল? এরও অক্টেট কমপ্লিট হচ্ছে না, কিন্তু এর অক্টেট কমপ্লিট করতে হবে। এখানে যদি এ একটা ইলেকট্রন নিয়ে নেয় এক্সট্রা, তাহলে অক্সিজেনকে মাইনাস করে দিলাম, ও মাইনাস করে দিলে একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসবে। তার মানে কটা পেয়ার থাকবে? অক্সিজেনের মাথায় কোনো অড ইলেকট্রন থাকলো? অক্সিজেনের টোটাল কটা ইলেকট্রন? 6টা। তাহলে 2 4 6 আর এখানে 1 7। 7 কেন হচ্ছে? এই এক্সট্রা একটা ইলেকট্রন দিয়ে দিয়েছি আমি বলে মাইনাস দিলাম। নাইট্রোজেনের মাথায় এবার কতগুলো ইলেকট্রন থাকে? 5টা। 1 2 3 3 আর কটা থাকবে? 2টো ইলেকট্রন থাকার কথা, 2টো ইলেকট্রন থাকার কথা, কিন্তু 2টো ইলেকট্রন কি আছে? 2টো ইলেকট্রন থাকলে এটা তো একটা মাইনাস, আর তাহলে এটা নিউট্রাল হবে না। কোনো কম্পাউন্ড কখনো চার্জ হতে পারে? কম্পাউন্ড সবসময় নিউট্রাল হবে। এটা কি হয়? একটা ইলেকট্রন থাকে আর নাইট্রোজেনটা হয়ে যায় প্লাস চার্জ, একটাই ইলেকট্রন থাকে আর নাইট্রোজেন হয়ে যায় প্লাস চার্জ। এইটা হলো NO2 এর স্ট্রাকচার, NO2 এর বন্ডিং। মানে এখানে নাইট্রোজেনের মাথায় কটা আছে ইলেকট্রন? একটা সিঙ্গেল ইলেকট্রন, এইটা একটা অড ইলেকট্রন থাকছে। এই অড ইলেকট্রন থাকা সত্ত্বেও এ হচ্ছে স্টেবল। এরকম অড ইলেকট্রন থাকার পরেও এ স্টেবল। তো কেন এই স্টেবিলিটি অক্টেট ফলো হচ্ছে না? তবু নাইট্রোজেনের মাথায় তাহলে কতগুলো ইলেকট্রন হচ্ছে টোটাল? 2টো বন্ড পেয়ার, 3টে বন্ড পেয়ার 6 আর একটা ইলেকট্রন 7। তাহলে নাইট্রোজেনের কটা ইলেকট্রন হচ্ছে? 7টা ইলেকট্রন। তবু এ স্টেবল, অক্টেট ফিল আপ হচ্ছে না। আর একটা হয়, আরো একটা লিমিটেশন। নেক্সট লিমিটেশন হচ্ছে কম্পাউন্ড অফ নোবেল গ্যাসেস। আমরা কি বলেছিলাম যে নোবেল গ্যাস মানে হচ্ছে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা এরা হচ্ছে নোবেল গ্যাস। কি করছি এরা হচ্ছে এরা হচ্ছে নোবেল গ্যাস, তাই তো? নোবেল গ্যাস কেন? কারণ এরা হচ্ছে হাইলি স্টেবল এবং প্রত্যেকের শেষ কক্ষপথে কতগুলো? 8টা করে ইলেকট্রন। সরি, হিলিয়ামে 8টা নেই, হিলিয়ামে শুধু 2টো, বাকি সবে শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে, যেটার থেকে আমরা অক্টেট রুলটাতে এসেছিলাম। তার মানে এরা যদি হাইলি স্টেবল হয়, এরা কোনোভাবে কোনো রিয়াকশন করার কথা নয়। কিন্তু দেখা যায় কি যে নোবেল গ্যাসরাও কিছু রিয়াকশন শো করে এবং নোবেল গ্যাসের কিছু কম্পাউন্ড পাওয়া যায়, যেমন HCF2, KrF2, XCOF2, এই ধরনের কম্পাউন্ড ফর্ম করে। নোবেল গ্যাসও এই ধরনের কম্পাউন্ড ফর্ম করে এবং এই কম্পাউন্ডগুলো হচ্ছে স্টেবল কম্পাউন্ড। তার মানে এরা যদি অক্টেট, এদের অক্টেট অলরেডি কমপ্লিট ছিল, কমপ্লিট থাকার পরেও এটা রিঅ্যাকশন করছে, বন্ড করছে। তো কেন করছে সেটা অক্টেট রুল থেকে আমরা এক্সপ্লেন করতে পারছি না। ঠিক আছে, তো এটা
গেল এটা হলো চার ধরনের লিমিটেশন অফ অক্টেট রুল, যেটা পরীক্ষায় আসতে পারে, এক্সাম্পল আসতে পারে এক্সপানশন অফ অক্টেট রুল কি, বা কোশ্চেন হতে পারে যে ইনকমপ্লিট অক্টেটের একটা এক্সাম্পল দাও, ঠিক আছে, বা নোবেল গ্যাস অক্টেট ফিল আপ হওয়ার পরেও কি কম্পাউন্ড ফর্ম করতে পারে কিনা, ঠিক আছে, বা এই দিয়ে দিল এটার মধ্যে কি ধরনের বন্ডিং আছে সেটা কোশ্চেন হতে পারে, XeO2 কি ধরনের বন্ডিং আছে, তাহলে এটা অবভিয়াসলি কোভ্যালেন্ট বন্ড হবে, অ্যান্সার হবে কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। তো এটা চলে গেল মোটামুটি আমাদের কোভ্যালেন্ট বন্ড এখানে শেষ। নেক্সট আমরা ঢুকে যাব এবারে আয়নিক বন্ডে। নেক্সট ঢুকে যাব আমরা আয়নিক বন্ড। এবারে কোভ্যালেন্ট বন্ডে আমরা কি দেখছিলাম, মেইনলি কোভ্যালেন্ট বন্ড কিভাবে হচ্ছিল, বাই শেয়ারিং, ঠিক আছে, ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট বন্ড হচ্ছিল। আয়নিক বন্ড জেনারেলি কারা দেখায়, তারাই দেখাবে দুটো কম্পাউন্ড কখন আয়নিক বন্ড করবে, দুটো কম্পাউন্ড তখনই আয়নিক বন্ড করবে যখন তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেক বেশি হবে। আবার বলছি, যখন হাই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, যদি হাই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়, সেকেন্ড কি হতে হবে, লো আইই, আইই মানে আয়োনাইজেশন এনার্জি, থার্ড হাই ইজিই, ইলেকট্রন গেইন এনথালপি, বা এটাকে অন্যভাবেও লিখতে পারি, এটা আরো একটা নাম আছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ, ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে। এই তিনটে মেইন কন্ডিশন, ঠিক আছে, এই তিনটে মেইন কন্ডিশন হলে আমরা আয়নিক বন্ড দেখতে পাবো। আয়নিক বন্ড এর এক্সাম্পল মানে হচ্ছে কমপ্লিট আয়নিক বন্ড মানে হচ্ছে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার। যদি কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হয়, শেয়ারিং নয়, ইলেকট্রনটা কমপ্লিটলি ট্রান্সফার হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো আয়নিক বন্ড। যেমন হচ্ছে NaCl এর ক্ষেত্রে আমরা দেখতে পাই সোডিয়াম 11, 1s2 2s2 2p6, কত হলো 10, 3s1, তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটা, তার আগের কক্ষপথে কটা আছে, 8টা, তার মানে এ যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে এ অক্টেট কমপ্লিট হয়ে যাবে, একটা ইলেকট্রন ছেড়ে দিলে এর অক্টেট কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কত, 17, তাই তো, 1s2 2s2 2p6 3s2 3p5, শেষ কক্ষপথে কটা আছে, ইলেকট্রন 7টা, তার আগের কক্ষপথে কটা আছে, 8টা, তাহলে এ কি করতে পারে, 7টা ইলেকট্রন ছেড়ে দিলে শেষ কক্ষপথে 8টা অক্টেট কমপ্লিট হয়ে যাবে, বা এ একটা ইলেকট্রন নিতে পারে। দুটো কন্ডিশন, এক হয় ও 7টা ইলেকট্রন ছেড়ে দেবে বা একটা ইলেকট্রন নেবে, কোনটাই বেশি ইজি, অবভিয়াসলি একটা ইলেকট্রন নেওয়াটা বেশি ইজি হবে 7টা ইলেকট্রন ছাড়ার থেকে, তাই তো, তাই এ কি প্রেফার করবে, ইলেকট্রন নিতে চাইবে। তো NaCl এর ক্ষেত্রে কি হয়, NaCl ফরমেশন কিভাবে হয়, এটা একটা স্টেপে হয় না, কিভাবে হয়, প্রথমে Na থেকে কি তৈরি হবে, Na প্লাস, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেবে, এবং এটার জন্য যে এনার্জি লাগে সেটাই হচ্ছে আইই বা আয়োনাইজেশন এনার্জি, যেটার কথা আমি এখানে বলেছি। তাহলে আয়োনাইজেশন এনার্জি মানে একটা ইলেকট্রন সোডিয়াম থেকে, আয়োনাইজেশন এনার্জি কাকে বলে, কোনো এলিমেন্টের শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বের করে অসীম দূরত্ব অবধি নিয়ে যাওয়ার জন্য যে এনার্জি দরকার হয়, সেই এনার্জিটাকেই বলা হয় আয়োনাইজেশন এনার্জি। তাহলে আয়োনাইজেশন এনার্জি
যদি কম হয় তবেই তো আমি সহজে ইলেকট্রন বের করতে পারবো। সহজে ইলেকট্রন বেরোবে তবেই তো আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে। যদি ইলেকট্রন সহজে আমি বের করতে না পারি তাহলে সে আয়ন কোথা থেকে ফর্ম করবে, আয়নিক কম্পাউন্ডই বা কি করে ফর্ম করবে। তাহলে আয়নাইজেশন এনথালপিটা এখানে লো হতে হবে। সোডিয়ামের ক্ষেত্রে আয়নাইজেশন এনথালপিটা লো হয়, ঠিক আছে। জেনারেলি এটা ফার্স্ট গ্রুপ এলিমেন্ট, ফার্স্ট গ্রুপ এলিমেন্টের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি লো হয়, ঠিক আছে। তো এটা হলো আয়নাইজেশন এনার্জি। এবারে এখানে আমি যদি লক্ষ্য করি তাহলে ইলেকট্রন কটা আছে, 2 8, তাহলে অক্টেট কমপ্লিট হয়ে গেছে এখন। কিন্তু কখনো চার্জ অবস্থায় কোনো চার্জ স্টেবল নয়, ফ্রি কোনো চার্জ, ফ্রি চার্জ কখনো স্টেবল থাকে না। সে সামনে সাথে কি অপোজিট চার্জকে খোঁজে নিচে নিউট্রালাইজ হওয়ার জন্য সবসময়। তাহলে সোডিয়াম, এখানে সোডিয়াম প্লাস তো হয়ে গেল কিন্তু স্টেবল থাকবে না। নেক্সট আর কি হয়, ক্লোরিন কি করে, ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার। ক্লোরিন কি করে তখন, একটা ইলেকট্রন এ একসেপ্ট করে Cl- তৈরি করে। এটাই হলো ইলেকট্রন এফিনিটি, যেটার কথা বললাম। ইলেকট্রন এফিনিটি মানে হচ্ছে কোনো অসীম দূরত্বের কোনো ইলেকট্রনকে কোনো এলিমেন্টের সর্ববহিস্থ কক্ষে স্থাপন করার ফলে ওই এলিমেন্টটি যে পরিমাণ এনার্জি বর্জন করে বা ত্যাগ করে সেইটাকেই বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন এফিনিটি। এফিনিটি কথাটা এসেছে অ্যাফেকশন থেকে, অ্যাফেকশন মানে লাভ, মানে ইলেকট্রনের প্রতি ভালোবাসা, মানে সেই ইলেকট্রনকে নিতে চায়, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ও ইলেকট্রন নিচ্ছে এবং নিচ্ছে বলে ও অনেক বেশি স্টেবল হচ্ছে। কেন নিচ্ছে ইলেকট্রন, স্টেবল হওয়ার জন্য। আর কেউ কখন স্টেবল কখন হয়, যখন সে এনার্জি ছাড়ে। আমরা কখন স্টেবল হয়ে চেয়ারে এসে বসে যাই, যখন অনেক কাজ করি হাঁপিয়ে যাই, মানে অনেক এনার্জি লস করছি, অনেক এনার্জি ছেড়ে দিচ্ছি, তখন আমি স্টেবল হচ্ছি, চেয়ারে বসে যাচ্ছি, ঠিক আছে। তো সিমিলারলি কেউ কি স্টেবল হচ্ছে মানে কি সে এনার্জি ছাড়বে। তাহলে যখন ক্লোরিন একটা ইলেকট্রন নিচ্ছে সে স্টেবল হচ্ছে এবং সে এনার্জি ছাড়ছে, সে যত বেশি এনার্জি ছাড়বে সে তত বেশি স্টেবল হবে। তার মানে তার ইলেকট্রন নেওয়ার আসক্তি বা ইলেকট্রন নেওয়ার ইচ্ছা তত বেশি হবে। তাহলে ইলেকট্রন এনথালপি বা ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন এফিনিটি যদি বেশি হয় তবে সে সহজে ইলেকট্রন নেবে। তাহলে সে সহজে ইলেকট্রন নিলে সে সহজে আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। তাহলে এখানে ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন এফিনিটি অনেক বেশি হয়, যেটার জন্য সহজে Cl- তৈরি করতে পারে। কিন্তু আবার Cl- ফ্রি Cl- তো থাকতে পারে না, এই তখন খুঁজবে এর কাউন্টার চার্জ, মানে প্লাস চার্জ কোথায় পাবে, প্লাস চার্জ কোথায় পাবে। এরপরে স্টেপে কি হয়, এই সোডিয়াম Na+ এর কাউন্টার চার্জ কাকে পাচ্ছে, ক্লোরিন মাইনাস কে পাচ্ছে। তখন এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, প্লাস মাইনাস এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে এবং একে অপরের সাথে তখন ওরা জুড়ে যায়। ফিজিক্যালি যেরকম আমরা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে দেখছিলাম দুটো ইলেকট্রনের মধ্যে বন্ড হচ্ছে, সেরকম বন্ড নয়, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স একটা, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে দুজনের মধ্যে এবং দুজনে এক অপরের আকর্ষণের ফলে একে অপরের সাথে আটকে যাচ্ছে এবং এরা আটকে গিয়ে NaCl যে সলিড ক্রিস্টাল NaCl সলিড সেটা পাচ্ছে এবং এই সলিড ফর্ম করার জন্য NaCl মলিকিউল, হ্যাঁ এনি প্রবলেম, NaCl মলিকিউল তৈরি হচ্ছে কিন্তু NaCl একটা সিঙ্গেল, যেমন আমরা দেখতে পাচ্ছিলাম Cl2 একটা সিঙ্গেল মলিকিউল আমরা পাই, Cl2 সিঙ্গেল মলিকিউল এক্সিস্ট করে। কিন্তু একটা NaCl এর সিঙ্গেল মলিকিউল এক্সিস্ট করে না, একটা সিঙ্গেল মলিকিউল এক্সিস্ট করে না। এ কি করে, সলিড ক্রিস্টাল বানায়, সলিড ক্রিস্টাল বানিয়ে নেয়। শুধু NaCl কেন, কম্পাউন্ডই সব আয়নিক কম্পাউন্ডই কি ফর্ম করে, ক্রিস্টাল ফর্ম করে, সব ক্রিস্টাল ফর্ম করে বা সলিড ফর্ম করে। এই সিঙ্গেল মলিকিউল আকারে এরা থাকে না এবং এই ফরমেশনের জন্য, ক্রিস্টাল ফরমেশনের জন্য ওরা একটা এনার্জি লস করে স্টেবল হয়, সেইটাকে বলে ল্যাটিস এনার্জি, সেটাকে বলা হয় ল্যাটিস এনার্জি, ঠিক আছে। তাহলে এখানে ল্যাটিস এনার্জি আবার রিলিজ করে এরা NaCl
আয়নিক কম্পাউন্ড ফর্ম করছে। কেউ কিছু বলছে? হ্যালো? না না স্যার। আয়নিক ক্রিস্টাল ফর্ম হচ্ছে, ঠিক আছে, এইভাবে। তো গোটা প্রসেস আমরা যদি দেখি যে আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম হচ্ছে, সেটা তিনটে স্টেপের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা হচ্ছে ক্যাটায়ন ফর্মেশন, দ্বিতীয় হচ্ছে অ্যানায়ন ফর্মেশন, তারপরে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা থেকে আমরা পাচ্ছি NaC এর মলিকিউল বা আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে, এটা থেকে আমরা পাচ্ছি এখানে আয়নিক কম্পাউন্ড। এটা হচ্ছে ফর্মেশন অফ আয়নিক কম্পাউন্ড। এবারে ল্যাটিস এনার্জি কাকে বলবো? তাহলে যদি ল্যাটিস এনার্জি ডেফিনেশন বলা হয়, ল্যাটিস এনার্জি ডেফিনেশন যদি বলা হয়, খুব সহজে কি করে ল্যাটিস এনার্জি ডেফিনেশন দেবো? কি ল্যাটিস এনার্জিটা কি? ল্যাটিস এনার্জিটা খুব সহজে যদি ডেফিনেশন দিই, তো এক্সাম্পল দিয়ে দিই যে NaCl, এটা তো সলিড। এই NaCl সলিডকে, 1 মোল NaCl সলিডকে যদি আমি 1 মোল NaCl গ্যাসে রূপান্তরিত করতে চাই, তাহলে যে পরিমাণ এনার্জি দিতে হবে সেই এনার্জিটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি। বোঝাতে পারলাম? 1 মোল NaCl সলিডকে 1 মোল NaCl গ্যাসে রূপান্তরিত করতে যে পরিমাণ এনার্জির দরকার হবে, সেটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি। ঠিক আছে? মানে আর কিছু আপাতত দরকার নেই। তাহলে নেক্সট এবারে চলে যাচ্ছি আমি থার্ড টাইপ বন্ড। আমার এখানে যেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট কমপ্লিট হলো, কোভ্যালেন্ট কমপ্লিট হলো, কোঅর্ডিনেট বন্ড করব। এবারে যেটা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড এবার যেটা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে? কোঅর্ডিনেট বন্ড ইলেকট্রোভ্যালেন্ট কোভ্যালেন্ট হলো। কোঅর্ডিনেট বন্ডকে অ্যাকচুয়ালি বলা হয় হাফ কোভ্যালেন্ট অ্যান্ড হাফ আয়নিক। ঠিক আছে? হাফ কোভ্যালেন্ট, হাফ আয়নিক। হাফ কোভ্যালেন্ট হাফ আয়নিক কেন বলা হয়? কারণ কোভ্যালেন্ট কম্পাউন্ড যারা হচ্ছে, কোভ্যালেন্ট কম্পাউন্ড সাধারণত লো বয়লিং পয়েন্ট, ঠিক আছে, সাধারণত কঠিন তরল গ্যাসীয় 3 রূপেই থাকতে পারে এবং এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট খুব লো হয় সাধারণত। ঠিক আছে? এবং এরা পোলার দ্রবণে অদ্রাব্য হয় সাধারণত। বারবার কথাটা ইউজ করছি। জেনারেলি আয়নিক কম্পাউন্ড কি হয়? আয়নিক কম্পাউন্ড জেনারেলি এদের হাই মেল্টিং পয়েন্ট, হাই বয়লিং পয়েন্ট হয়, হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। এদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি অনেক হাই হয়, কোভ্যালেন্টে বন্ড ডিসোসিয়েশন এনার্জি অনেক কম হয়। বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে হচ্ছে একটা বন্ডকে ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলে। ঠিক আছে? তো এদেরকে হাফ কোভ্যালেন্ট হাফ আয়নিক কেন বলছি? কারণ এদের যে প্রপার্টি, এদের প্রপার্টিটা কিছুটা কোভ্যালেন্টের মতো থাকে, আবার কিছুটা আয়নিকের মতো থাকে, যেটার জন্য এদের এদের মধ্যে আমরা দুটো প্রপার্টি দেখতে পাই। ইলেকট্রোভ্যালেন্টের প্রপার্টিও দেখতে পাই এবং কোভ্যালেন্টের প্রপার্টিও দেখতে পাই। এবং কোঅর্ডিনেট বন্ডেও আমরা যেটা দেখতে পাই মেনলি, সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং। ইলেকট্রন শেয়ারিং মেথড মানে এই যে অক্টেট ফিল আপ, সেটা কিভাবে হয়? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। ঠিক আছে? এক্ষেত্রেও আমরা দেখতে পাই ইলেকট্রন শেয়ারিং সিমিলার এস কোভ্যালেন্ট। সিমিলার
অ্যাজ কোভ্যালেন্ট। কোভ্যালেন্টের মতোই এখানে ইলেকট্রন শেয়ারিং হয়, কিন্তু একটু মাইনিউট পার্থক্য আছে। ঠিক আছে, একটু মাইনিউট পার্থক্য আছে। কিরকম পার্থক্য? এখানে সাপোজ এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট। তো কোভ্যালেন্টের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এ একটা ইলেকট্রন, বি একটা ইলেকট্রন, দুজনে একটা একটা ইলেকট্রন দিয়ে একটা বন্ড পেয়ার গঠন করছিল এবং দুজনেই সেটা ব্যবহার করছিল। কোঅর্ডিনেটরের ক্ষেত্রে সাপোজ এর কাছে দুটো ইলেকট্রন আছে এবং বি এর দুটো ইলেকট্রন দরকার অক্টেট কমপ্লিট হতে, সাপোজ দুটো ইলেকট্রন দরকার। তখন এ কি করে, এ বলে ঠিক আছে আমার কাছে তো দুটো ইলেকট্রন আছে, তো আমি তোকে এই দুটো ইলেকট্রন ধার দিচ্ছি। মানে আমার কাছে দুটো ইলেকট্রন আছে, মানে দুই বন্ধু, সাপোজ এক বন্ধু ওর কাছে একটা সাপোজ কেমিস্ট্রি একটা ভালো বই আছে এবং তার একটা বন্ধু আছে, দুজন মিলেই সেটা ইউজ করতে চায়। কি করবে, তো তুই আবার কিনবি, তোকে কিনতে হবে না, আমার কাছে রয়েছে, তাহলে এই বইটা দুজন মিলে ইউজ করবো, সেরকম ব্যাপার। তো এর কাছে দুটো ইলেকট্রন আছে, মানে একটা লোন পেয়ার আছে, এবং বি এর একটা লোন পেয়ার দুটো ইলেকট্রন দরকার। তখন এ বলছে ঠিক আছে আমার কাছে তো রয়েছে, তাহলে একটা কাজ করি, আমি তো ইউজ করছি, তাহলে আমার এই দুটো ইলেকট্রন তুইও ইউজ কর। তো এ ওই লোন পেয়ারটাকে বি কে ইউজ করার জন্য দিচ্ছে। ঠিক আছে, মানে এ কি করলো, দুটো ইলেকট্রন দিয়ে দিল, এ বললো তুইও ইউজ কর, আমি তো ইউজ করছি, তুইও ইউজ কর। তাহলে এই ক্ষেত্রে যে শেয়ারিং দেখতে পাচ্ছি, এখানে শেয়ারিং এর এখানেও শেয়ারিং হচ্ছে, কিন্তু শেয়ারিং এর যে ইলেকট্রন দুজন মিলে দিচ্ছিল, কিন্তু দুজন নয়, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। শেয়ারিং এর ক্ষেত্রে একজন দিচ্ছে একজন নিচ্ছে। ঠিক আছে, দিয়ে এইটা যে ধরনের বন্ড তৈরি করে সেটাকে আমরা বলি কোঅর্ডিনেট বন্ড। এটাকে আমরা বলি কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, এবারে এখানে দুজনের দুরকম রোল, একজন দেয় আর একজন নেয়। তো যে ইলেকট্রন পেয়ারটা দেয় তাকে বলা হয় ডোনার অ্যাটম, ডোনার। আর যে ইলেকট্রনটা নেয় তাকে বলে অ্যাকসেপ্টর। ঠিক আছে, যে ইলেকট্রন পেয়ারটা দেয় তাকে বলে ডোনার, আর যে ইলেকট্রন পেয়ার নেয় তাকে বলে অ্যাকসেপ্টর। এবং এই আমরা যেমন কোভ্যালেন্ট বন্ড এবির মধ্যে যখন কোভ্যালেন্ট বন্ড হচ্ছিল, আমরা কিভাবে দেখাচ্ছিলাম, একটা ড্যাশ লাইন দিয়ে, তাই তো, এ বি এর মধ্যে একটা ড্যাশ লাইন দিয়ে আমরা দেখাচ্ছিলাম, এটা কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে। কিন্তু কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে আমরা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করব, এবং অ্যারোটা কোন দিকে থাকবে, ডোনারের দিক থেকে অ্যাকসেপ্টরের দিকে, মানে ইলেকট্রন পেয়ারটা কে দিচ্ছে সেটা বোঝাবে। ডোনারের দিক থেকে অ্যাকসেপ্টরের দিকে অ্যারোটা থাকবে। এবারে কে ডোনেট করতে পারবে, কে অ্যাকসেপ্ট করতে পারবে, কি কন্ডিশন থাকা উচিত একজনকে ডোনার হওয়ার জন্য, আর কি কন্ডিশন থাকা উচিত একজনকে অ্যাকসেপ্টর হওয়ার জন্য। তো এই যে ডোনার, তার জন্য কি দরকার, লোন পেয়ার দরকার। যদি কোনো এলিমেন্টে লোন পেয়ার থাকে তবেই সে কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারবে, আদারওয়াইজ পারবে না। কারণ এটা তো লোন পেয়ার, দেখতে পাচ্ছি তো লোন পেয়ার, এ কোনো বন্ডে পার্টিসিপেট করেনি বলেই তো দুটো ইলেকট্রন পড়ে আছে, তার মানে লোন পেয়ার এটা। তাহলে লোন পেয়ার যদি থাকে তবেই সে ডোনেট করতে পারবে, নইলে তো দুটো ইলেকট্রন পারবে না। একটা ইলেকট্রন ডোনেট করলে আয়নিক কম্পাউন্ড পুরোপুরি ডোনেট করে দিলে, একটা ইলেকট্রন শেয়ার করলে কোভ্যালেন্ট বন্ড। তাহলে দুটো ইলেকট্রন যদি একসাথে শেয়ার করে তবেই সেটা কোঅর্ডিনেট বন্ড। এবং দুটো ইলেকট্রন একসাথে শেয়ার করতে পারবে কখন, যখন তার কাছে লোন পেয়ার থাকবে। তার মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ডোনার হতে গেলে তাকে কি হতে হবে, তার মধ্যে লোন পেয়ার থাকতে হবে। এবার তাহলে অ্যাকসেপ্টর হওয়ার জন্য কি দরকার, ইলেকট্রন আমি দিচ্ছি কি হাওয়াতে দেবো, হাওয়াতে তো দিতে পারবো না। ইলেকট্রন আমি, আমার ঘরে জায়গা থাকতে হবে, আমার ঘরে রুম থাকতে হবে, তবেই তো আমি কোনো গেস্টকে এনে রাখতে পারবো। যদি আমার বাড়িতে কোনো রুমই না থাকে, তো আমি গেস্টকে এনে রাখবো কোথায়, বাইরে শুয়ে রাখবো, ডাল দেবেন আমাকে। তো সিমিলারলি পি এরও সেরকম রুম থাকা দরকার। রুম মানে এখানে কি, ভ্যাকেন্ট অরবিটাল, ভ্যাকেন্ট অরবিটাল মানে ফাঁকা অরবিটাল থাকতে হবে, তবেই সে ইলেকট্রন পেয়ার নিতে পারবে, আদারওয়াইজ নিতে পারবে না। এক্সাম্পল দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
যেমন সাপোজ এটাই দেখাই, NH3 বা H3N লিখলাম, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে, BF3, ব্রোমিনের বোরনের 3টে ইলেকট্রন থাকে, 3টে ইলেকট্রন এই যে আগেই দেখালাম, BF3 স্ট্রাকচার কোথায় দেখালাম যেন, অড ইলেকট্রন না, ইনকমপ্লিট, এই যে BF3 কিভাবে থাকে, এভাবে থাকে, ঠিক আছে। তাহলে BF3, তাহলে BF3 এর ভ্যাকেন্ট অরবিটাল কোথায় আছে দেখছি, দেখা যাক কোথায় আছে ভ্যাকেন্ট অরবিটাল, কিভাবে আছে সেটাও এক্সপ্লেন করি। নাইট্রোজেনের 7, 1s2, 2s2, 2p5, 7টা ইলেকট্রন আছে, 2s2 দুটো ইলেকট্রন, 1 2 3 4, এই সরি কি লিখলাম, 2p3, 5 में 2p3, তাহলে এখানে পি তে কটা ইলেকট্রন থাকছে, একটা, দুটো, তিনটে, এতে তিনটে সিঙ্গেল বন্ড, মানে এগুলো তো বন্ড পেয়ারে চলে যাচ্ছে, এগুলো সব বন্ড পেয়ার, বন্ড করছে তিনটে ফ্লুরিনের সাথে, বন্ড পেয়ার। আর এখানে যে একটা পেয়ার থাকছে ইলেকট্রন পেয়ার এই 2s2 তে, এটাই হচ্ছে লোন পেয়ার। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার আছে এখানে একটা, ঠিক আছে। এবারে বোরনের ক্ষেত্রে দেখি, বোরনের অ্যাটমিক নাম্বার কত বললাম, 4, 1s2, 2s2, 1s2, 2s2 হয়ে গেল 4। কিন্তু 2s এর কি একটা 2pও তো থাকে যেটাতে 0 থাকে, তাই তো, 2s এর পরে তো একটা 2p থাকে, তাহলে 2s এর সাথে একটা 2pও থাকে যেটা ভ্যাকেন্ট, মানে এখানে s এ দুটো ইলেকট্রন আছে, p তে ফাঁকা জায়গা আছে। তাহলে বোরনের ক্ষেত্রে আমরা কি দেখছি, পি এর মধ্যে ফাঁকা জায়গা আছে, যেটার জন্য এই ফাঁকা জায়গাতে ও লোন পেয়ারটাকে নিতে পারবে। তার মানে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে তবেই সে নেবে, এবং এদের মধ্যে যে বন্ড হয় সেটা কোঅর্ডিনেট বন্ড হয়, H3N অ্যারো BF3, এটা হলো একটা কোঅর্ডিনেট বন্ডের এক্সাম্পল, যেখানে নাইট্রোজেন থেকে বোরনের দিকে কোঅর্ডিনেট বন্ড হচ্ছে, যেখানে এখানে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে ডোনার, NH3 নাইট্রোজেন হচ্ছে ডোনার, আর BF3 বোরন হচ্ছে অ্যাকসেপ্টর। এখানে NH3 নাইট্রোজেন হচ্ছে ডোনার, আর BF3 বি হচ্ছে অ্যাকসেপ্টর, ঠিক আছে। এবারে চলে যাই, প্রথম প্রথম কথা যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে, আমি কি বললাম, যে কোঅর্ডিনেট বন্ড হচ্ছে হাফ আয়নিক হাফ কোভ্যালেন্ট, সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট বন্ড হচ্ছে কিভাবে সেটা যদি আমরা লক্ষ্য করি। সাপোজ এ এর লোন পেয়ার আছে, বি এর দুটো ইলেকট্রন দরকার। ফার্স্ট স্টেপে কি হয়, এ একটা ইলেকট্রন কমপ্লিটলি বি কে দিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে, এর কাছে একটা ইলেকট্রন আছে, এ যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এ প্লাস হয়ে যাবে, আর বি কে একটা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে হয়ে যাবে বি মাইনাস। এবারে এ প্লাস আর বি মাইনাস কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, আর এ প্লাস আর বি মাইনাস তৈরি হচ্ছে, মানে কি এটা আয়নিক, আয়নিক নেচার,
আয়নিকের মতো ব্যবহার, আয়নিক কম্পাউন্ডের মতো ব্যবহার করলো। নেক্সট স্টেপে কি করছে, আয়নিক বন্ডের মতো ব্যবহার করার পর এই এ প্লাস একটা ইলেকট্রন শেয়ার করে, বি মাইনাস একটা ইলেকট্রন শেয়ার করে, দিয়ে এ প্লাস আর বি মাইনাস একটা বন্ড পেয়ার গঠন করে, দিয়ে দুজন মিলে ইউজ করে। তার মানে কি দেখছি, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস আর বি মাইনাসের মধ্যে একটা কি কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে, এবং এই প্লাস মাইনাসটাকে সরিয়ে দিয়েই আমরা জেনারেলাইজ ওয়েতে লিখি এই অ্যারো দিয়ে। এখানে আমরা কি দিই, এটা কি নেচার, এটা কোভ্যালেন্ট নেচার, কোভ্যালেন্ট নেচার। তাহলে এখানে কোভ্যালেন্ট নেচারও রয়েছে এবং আয়নিক নেচারও রয়েছে, সেটা আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছি? তাহলে এখানে আমরা কোঅর্ডিনেট বন্ডও কমপ্লিট করে দিলাম। নেক্সট যে টপিকে যাব সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড যাওয়ার আগে, হাইড্রোজেন বন্ড আছে এখানে, আমি এটা কমপ্লিট করে দিয়েছি, আছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড যাওয়ার আগে আমাকে বুঝতে হবে পোলার মলিকিউল বা পোলারিটি। ঠিক আছে, আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পোলারিটি। পোলারিটি কি সেটা বুঝতে হবে। পোলারিটি মানে হচ্ছে যখন কোভ্যালেন্ট বন্ড হচ্ছে দুটো মলিকিউলের মধ্যে, তো কোভ্যালেন্ট বন্ড মানে আমি কি বললাম, এ আর বি দুজনে একটা একটা ইলেকট্রন দিয়ে একটা বন্ড পেয়ার গঠন করছে এবং দুজনে সেটা ইউজ করছে, সেটাকে আমরা এ বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। যার মানে হচ্ছে এ এবং বি এর এই ইলেকট্রন পেয়ারটাকে ইকুয়ালি ইউজ করা উচিত, মানে দুজনেই সমানভাবে ব্যবহার করবে। দুই বন্ধু মিলে একটা বই কিনেছে, তো একজন 5 দিন রাখে, অন্যজন 5 দিন রাখে, এটাই তার যদি দুজনেই 5 দিন করে রাখে, তার মানে তারা সমানভাবে সমানভাবে ইউজ করছে বইটাকে, এটাই হওয়া উচিত। কিন্তু জেনারেলি দেখা যায় যে এটা সব সময় হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না। দুটো এলিমেন্ট যখন কোভ্যালেন্ট বন্ড গঠন করে, তাদের যে বন্ড পেয়ারটা সবসময় সমানভাবে ইউজ হয় না। কেন ইউজ হয় না? ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, দুটো এলিমেন্টের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়, তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে সাপোজ যদি এ এর থেকে বি এর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি, তাহলে এটা সমানভাবে নয়, দেখা যাবে কি ইলেকট্রন পেয়ারটা বি এর বেশি কাছে থাকছে, এ থেকে বেশি দূরে চলে গেছে, আর বি এর বেশি কাছে চলে এসছে। বি বেশি ইলেকট্রন পেয়ারটাকে নিজের কাছে টেনে নিচ্ছে। দুই বন্ধু মিলে বই কিনেছে, একজন রাখছে 7 দিন, একজন রাখছে 3 দিন। তার মানে বইটা কিনেছে দুজন সমান টাকা দিয়ে, দুজনেই সমান সমান টাকা দিয়ে বই কিনেছে, কিন্তু একজন বেশি ব্যবহার করছে, কারণ তার বইয়ের প্রতি আসক্তি বেশি, সেরকম ইলেকট্রোনেগেটিভিটি বেশি বি এর, তাই সেই ইলেকট্রনটাকে নিজের দিকে টানার প্রবাবিলিটি বেশি, তার জন্য কি করছে, ও ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে বেশি টেনে নিচ্ছে, সমানভাবে ব্যবহার করার জায়গায় নিজের দিকে বেশি টেনে নিচ্ছে। এবং নিজের দিকে বেশি যখনই টেনে নিচ্ছে, তখনই এই বি এর মাথায় একটা নেগেটিভ নেচার আসছে, ডেল্টা নেগেটিভ। যদি পুরোপুরি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি হয়ে যাবে, বি নেগেটিভ। কিন্তু এটা পুরোপুরি নিচ্ছে না, কিছুটা টানছে, যেটার জন্য কিছুটা নেগেটিভ ক্যারেক্টার নিচ্ছে, কিছুটা নেগেটিভ ক্যারেক্টার নিচ্ছে। এবারে যেহেতু এর থেকে ইলেকট্রনটা টেনে নিচ্ছে, তাই এ কি হচ্ছে, কিছুটা পজিটিভ ক্যারেক্টার নিচ্ছে। তাহলে আমরা দুটো চার্জ ডেভিয়েশন দেখতে পাচ্ছি, চার্জ ডেভিয়েশন দেখতে পাচ্ছি, চার্জ ডেভিয়েশন দেখতে পাচ্ছি। এবং এই দুটো আমরা চার্জ দেখতে পাচ্ছি, একটা এটা হচ্ছে পজিটিভ চার্জ নিচ্ছে কিছুটা, বি কিছুটা নেগেটিভ চার্জ ক্যারেক্টার নিচ্ছে। তাহলে কি আমরা একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল পাচ্ছি, একটা পজিটিভ পোল
আর একটা নেগেটিভ পোল পাচ্ছি, যেটাকে আমরা একসাথে বলছি ডাইপোল। এবং এই এ আর বি, বি কতটা টানছে এটা এটা ডিপেন্ড করে ডাইপোল মোমেন্টের উপরে। ডাইপোল মোমেন্টের উপরে এটা নির্ভর করে, বা ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে ডাইপোল মোমেন্ট তত বেশি হবে। এবং এই ধরনের মলিকিউলকে আমরা বলি পোলার মলিকিউল। পোলার মলিকিউল, পোলার মলিকিউলের এক্সাম্পল HCl, H2O, ওয়েল নোন যেগুলো। হাইড্রোজেনের থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, যেটার জন্য কি করে হাইড্রোজেন থেকে ক্লোরিন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়। অক্সিজেনের হাইড্রোজেনের থেকে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, যেটার জন্য হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলোকে টেনে নেয়। তাই ওয়াটার মলিকিউলও হচ্ছে একটা পোলার মলিকিউল। ওই জন্য বলে না পোলার সলভেন্ট, জলকে কি সলভেন্ট হিসেবে ইউজ করি। এবং পোলার সলভেন্ট কেন বলছে, কারণ অক্সিজেন H2O হচ্ছে একটা পোলার মলিকিউল, যেটার জন্য জলকে বলা হয় পোলার সলভেন্ট। ঠিক আছে, এবং এই ঘটনাটাকেই বলা হয় পোলারিটি। এবারে মজার জিনিস হচ্ছে একটা কোশ্চেন আছে যে জেনারেলি কোভ্যালেন্ট কম্পাউন্ড পোলার সলভেন্টে দ্রবীভূত হয় না। ঠিক আছে, জেনারেলি কোভ্যালেন্ট কম্পাউন্ড পোলার সলভেন্টে দ্রবীভূত হয় না, কিন্তু HCl একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়া সত্ত্বেও এ হচ্ছে ওয়াটার সলিউবল। কোভ্যালেন্ট হওয়া সত্ত্বেও ওয়াটার সলিউবল কেন? এর একটাই কারণ, কারণ HCl হচ্ছে একটা পোলার মলিকিউল, এর দুটো পোল আছে, এবং জলও হচ্ছে একটা পোলার সলভেন্ট, যেটার জন্য এদের নেগেটিভ পোল আর পজিটিভ পোল একে অপরকে অ্যাট্রাক্ট করে ডিজলভ হতে পারে। ঠিক আছে, তার জন্য এ ডিজলভ হতে পারে। এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। নেক্সট সোজা চলে যাচ্ছে এবারে হাইড্রোজেন বন্ডে। হাইড্রোজেন বন্ড কি করে হয় বা কাকে হাইড্রোজেন বন্ড বলে? হাইড্রোজেন বন্ড এই পোলারিটির কনসেপ্ট থেকে হাইড্রোজেন বন্ডে আসবো। হাইড্রোজেন মোটামুটি সব এলিমেন্টের সাথেই যৌগ গঠন করতে পারে। তো স্পেসিফিক্যালি তিনটে এলিমেন্ট, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটে এলিমেন্টের সঙ্গে যখন হাইড্রোজেন যৌগ গঠন করে, হাইড্রোজেন একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেখায় বা একটা স্পেশাল ধরনের বন্ডিং দেখায়, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলি। এবং হাইড্রোজেন বন্ড আমরা শুধু এই তিনটে এলিমেন্টের সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত থাকে তখনই শো করে, আদারওয়াইজ শো করে না। ঠিক আছে, মনে রাখবো কিভাবে? মনে রাখার উপায় হচ্ছে FON, ফন, বা ফোন মনে থাকবে তো, মোবাইল ফোন। সো ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটে এলিমেন্ট হাইড্রোজেন বন্ড করতে পারে। ক্লোরিন করতে পারে স্পেশাল কেসে, স্পেশাল কেস, নর্মালি ক্লোরিন করতে পারে না, স্পেশাল কন্ডিশনে ক্লোরিন করতে পারে। ক্লোরিনকে বাদ দেওয়ার ধরার দরকার নেই। যদি জেনারেলি কোশ্চেন করে কারা হাইড্রোজেন বন্ড করতে পারে, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। কেন করে? কারণ এই তিনটে এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ভেরি হাই। ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হাই হওয়ার জন্য কি হবে, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন এবং এই এলিমেন্টগুলোর যে বন্ড পেয়ারটা তৈরি হয়, সেই বন্ড পেয়ারটাকে নিজেদের দিকে অনেক বেশি টেনে নেয়, যেটার জন্য হাইড্রোজেনটা অনেকটা কি হয়, H প্লাস, মানে অলমোস্ট H প্লাস হয়ে যায়, মানে ডেল্টা প্লাসটা মানে হাইড্রোজেনের মধ্যে কোনো ইলেকট্রন নেই, প্রোটনের মতো বিহেভ করে। তখন কি করে, মানে আমি যদি HF এই মলিকিউলটা দেখাই যে এই মলিকিউলটার মধ্যে কি হচ্ছে, তাহলে আমি দেখব যে হাইড্রোজেন আর
ফ্লুরিন কোভ্যালেন্ট বন্ড করেছে, তো কোভ্যালেন্ট বন্ডটা ম্যাক্সিমাম টেনে নিয়েছে ফ্লোরিন, যেটার জন্য ফ্লোরিন হয়ে গেছে ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন হয়ে গেছে ডেল্টা পজিটিভ। এখানে আরো একটা এইচ মলিকিউল আছে, এই ক্ষেত্রেও কি দেখবে এ হাইড্রোজেন থেকে বন্ড পেয়ারটাকে নিজের থেকে অনেক বেশি টেনে নিয়েছে, যে জন্য এফ নেগেটিভ এবং হাইড্রোজেন এইচ পজিটিভ হয়ে গেছে। এবং এ এতটাই পজিটিভ হয়ে গেছে যে পাশের মলিকিউলের ফ্লুরিন নেগেটিভ হয়ে আছে বলে একে তখন অ্যাট্রাক্ট করে, এবং এই অ্যাট্রাকশনের ফলে এখানে একটা উইক বন্ড তৈরি হয়, একটা উইক বন্ড তৈরি হয়। এই উইক বন্ডটাকেই বলা হয় হাইড্রোজেন বন্ড। যেহেতু একমাত্র হাইড্রোজেন থাকলে এই ধরনের বন্ডিং আমরা দেখতে পাই, তাই এটার নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এবং সিমিলারলি যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখতে যাই, অক্সিজেন হাইড্রোজেন, হাইড্রোজেন H2O, এখানে অক্সিজেন এইচ এইচ, এখানে কি হয় হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, অক্সিজেন ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, অক্সিজেন ডেল্টা নেগেটিভ। তখন কি হয়, এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠিত হয়। ঠিক আছে, এইটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড দু রকমের হতে পারে, এক ইন্টার মলিকিউলার, আর দুই ইন্ট্রা মলিকিউলার। মানে কি, ইন্টার মলিকিউলার মানে হচ্ছে হাইড্রোজেন বন্ড যখন দুটো আলাদা আলাদা অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ড হয়, তাহলে সেটাকে বলে ইন্টার মলিকিউলার। এখানে যে হাইড্রোজেন বন্ডটা আমরা দেখতে পাচ্ছি এই দুটো এক্সাম্পলে, এইটা হচ্ছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডের এক্সাম্পল। এইটা একটা মলিকিউল, এইটা একটা মলিকিউল, এইটা একটা মলিকিউল, দুটো আলাদা মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, তাই এটাকে বলছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড। এক্ষেত্রেও এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, দুটো আলাদা মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, তাই এটাকে বলে ইন্টার মলিকিউল। তাহলে ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ড মানে কি, ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ড মানে হচ্ছে যদি একটা মলিকিউলের মধ্যেই হাইড্রোজেন বন্ড হয়ে থাকে। সেটার এক্সাম্পল আমরা দেখি। এক্ষেত্রে এই একই মলিকিউলের মধ্যে এই হাইড্রোজেনটা আর এই অক্সিজেনটা হাইড্রোজেন বন্ড করছে, এইটাকে আমরা বলবো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। মানে একটাই মলিকিউলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড হয়, তাহলে সেটাকে আমরা বলবো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এর থেকে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে হাইড্রোজেন বন্ডের থেকে, সেটা হচ্ছে যে H2O রুম টেম্পারেচারে হচ্ছে লিকুইড, H2S রুম টেম্পারেচারে গ্যাস। এটার কারণ কি, জেনারেলি আমরা দেখি যদি মলিকিউলার ওয়েট বেড়ে যায় তাহলে কি গ্যাস থেকে তরল হয়। যদিও আমরা দেখবো হাইড্রোজেন এর মলিকিউলার ওয়েট কত 18, ঠিক আছে, এর মলিকিউলার ওয়েট কত, সালফারের কত অ্যাটমিক ওয়েট 32, 32 আর 2 34। তাহলে মলিকিউলার ওয়েট যদি দেখি H2S এর মলিকিউলার ওয়েট অনেক বেশি, তাহলে H2O যদি লিকুইড হয় তো H2SO লিকুইড হওয়া উচিত ছিল বা সলিড হওয়া উচিত ছিল, কিন্তু উল্টোটা হচ্ছে। এটার কারণ, তো এটার অ্যান্সার হচ্ছে H2O কেন লিকুইড অবস্থায় থাকে, কারণ হচ্ছে
কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। কি ধরনের? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের জন্য এই ঘটনাটা হয়ে থাকে। কিভাবে? যে এই জলের মলিকিউল এইভাবে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের মাধ্যমে লম্বা চেন তৈরি করে, লং চেন, যার জন্য কি ইফেক্টিভ মলিকুলার ওয়েটটা বেড়ে যায়। এবং ইফেক্টিভ মলিকুলার ওয়েট বেড়ে যাওয়ার জন্য আমরা কি দেখতে পাই? এই লিকুইড, রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে। কিন্তু H2S এর ক্ষেত্রে কোনো রকম হাইড্রোজেন বন্ড হয় না, নো হাইড্রোজেন বন্ড, কোনো রকম হাইড্রোজেন বন্ড হয় না, যেটার জন্য ওখানে এরকম কোনো লং চেন ফরমেশন হয় না বা ইফেক্টিভ মলিকুলার ওয়েট বাড়েও না, যেটার জন্য H2S গ্যাস রুম টেম্পারেচারে গ্যাসিয়াস স্টেটে থাকে। তো এটা হয়ে গেল আমাদের হাইড্রোজেন বন্ডের গল্প। এখানে ইলেকট্রোভ্যালেন্ট, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাসিফিকেশন অফ সলিড, রিলেশন বিটুইন স্ট্রাকচার, তারপরে আয়নিক, কোভ্যালেন্ট, এইসব। এই বাকিটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে যেটুকু বললাম তার মধ্যে কারো কোনো ডাউট আছে? কারো কোনো প্রবলেম? না স্যার। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। নেক্সট ডে আমরা বাকি পোর্শনটা ডিসকাস করব।